আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতোই আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন, কারণ ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগে যেতে পারে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন। আজকের ব্লগটি শুরু করলাম সকালে নাস্তা করার পর থেকে। এখন আমরা চলে এসেছি ছাদে। ফজরের নামাজের সময় মনে হচ্ছিল যে আজকে সারাদিন কোনো রোদ উঠবে না, অনেক কুয়াশা ছিল, কিন্তু না, 9-10টা হতে হতেই দেখতেছি অনেক রোদ উঠে গেছে। কয়েকদিন থেকে অনেক ঠান্ডা পড়েছে, তাই লেপ তোষক কাঁথা বালিশ সব নিয়ে চলে এসেছি ছাদে। আপনারা আবার ভাইবেন না যে ছাদে বিছানা করব, এই শীতে প্রথম লেপ বের করতেছি, এজন্য একটু রোদে দিচ্ছিলাম। যেহেতু লেপ তোষক বের করলাম, তাই কাঁথা কম্বল বালিশ সবই একটু রোদে দিলাম। হুমায়রা তো সেই লাফালাফি করতেছে। আজকে যেহেতু সবই বের করছি, তাই রুমটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। আমাদের বিছানার নিচে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের লাগে না, কিন্তু ফেলেও দিতে পারি না। যেহেতু আপনাদের ভাই আজকে বাসায় আছে, তাই সেই জিনিসগুলো বের করে আজকে পরিষ্কার করে নিব। সবই পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। শাকগুলো আমি কালকেই কেটে রেখেছিলাম, কালকে আর কিছু করিনি, আজকে শাকগুলো আমি রান্না করব। 2টি আলু কেটে দিচ্ছিলাম, কালকের কিছু মাছ আছে, সেই মাছগুলো দিয়ে লাল শাকগুলো ঝোল করে নিব। আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি লাল শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাঘর নেই, রান্না শেষ হলে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কোথায় রান্না করি। এই তো লাল শাকের ঝোল করা আমার হয়ে গেছে। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের ভাইয়া বলতেছিল একটু ধনিয়া পাতা ভর্তা করো, তাই আমি একটু ধনিয়া পাতা ভর্তা করে নিলাম। ভর্তা করা আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমার যেহেতু রান্নাঘর নেই আমি কোথায় রান্না করি। এই তো এটাই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে বেলকনি, এই বেলকনিতেই আমি রান্না বান্না করি। আমরা এক রুম নিয়ে বাসা ভাড়া আছি, এই রুমের সাথে কোনো রান্নাঘর নেই, তাই আমি এই বেলকনিতেই রান্না বান্না করি। এখানে আমি বেশি জিনিস রাখি না, রান্না করা শেষ হলেই নিয়ে চলে যাই রুমের ভিতরে। কাটা ধোয়া সব কাজই আমি রুমের ভিতরেই করি, এখান থেকে শুধু রান্না করে নিয়ে যাই। আমি বেশিরভাগ সময় এই কারেন্টের চুলাতেই রান্না বান্না করি। আপনারা হয়তো ভাবতেছেন চুলার উপরে ফুল কেন, আসলে ফুল যখন আমি রান্না করি পাশেই রাখি, যেহেতু ভিডিও করি এই ফুলটা একটু সৌন্দর্য বাড়ায়। এই গ্যাসের চুলাটি কিন্তু এখানে ছিল না, আজকে এখানে এনেছি। কয়েক মাস হয়ে গেল গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাস আনিনি, আমি কারেন্টের চুলাতেই রান্না বান্না করতেছিলাম। চুলা আমি বিছানার নিচে রেখে দিয়েছিলাম, অনেক ময়লা হয়ে গেছিল, আজকেই পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন বেলকনি, আমি এদিকে কাপড় লাগিয়ে নিয়েছি কারণ বাহির থেকে বাতাস আসে। এই তো ফাইনালি আমার যেহেতু রান্নাঘর নেই, আমি এই বেলকনিতেই রান্না বান্না করি। আমি জানি এত ছোট জায়গা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, তবুও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া হুমায়রাকে নিয়ে চলে গেছে, আমি রোদে বসে বসে একটু সেলাই করতেছিলাম। এই ড্রেসটি সেলাই করতে দিয়েছিলাম আমি কর্মী আপাকে, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, কর্মী আপা এমনভাবে সেলাই করেছে, সেলাইগুলো আমার একদমই পছন্দ হয়নি। ওনার কাছ থেকে নিয়ে ড্রেসটি আমি নিজেই সেলাই করতেছি। উনি যদি আমাকে আগে থেকেই বলতেন সেলাই কাজ উনি ভালোভাবে পারে না, তাহলে আমি ওনাকে সেলাই করতে দিতাম না। আপা গুজরাটি সেলাই খুব ভালো পারে, আমি ভাবছিলাম এই সেলাইও করতে পারবে, কিন্তু এই সেলাই যে করতে পারে না এটা আমি জানতাম না। সেলাইগুলো একদমই পছন্দ হয়নি, তাই আমি ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি, এখন ড্রেসটি আমি সেলাই করতেছি। হাতের কাজ যদি ভালো না হয় তাহলে তো ড্রেস কাস্টমাররা কিনবে না, তাই আমি সবসময় ড্রেসগুলি ভালোভাবে সেলাই করার চেষ্টা করি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন আমি ড্রেসটি নিজেই সেলাই করে নিব। আর রোদে বসে বসে সেলাই করতে আমার বেশ ভালো লাগতেছে। বিকাল হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু বারোঘরিয়া। হুমায়রাকে একটু ভিডিও করতেছি, ও আপনাদেরকে হাই দিচ্ছে। টুপিটা বানানোর পর থেকে ও যেখানেই যায় এই টুপিটা মাথায় দিয়ে যায়। ওরে বাবা, আমার মেয়ে দেখুন আবার চুল ঠিক করতেছে। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনারা প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে নিয়ে ধীরে ধীরে অনেক দূরে এগিয়ে যেতে চাই। আপনারা যারা আমার পাশে আছেন, আমিও কিন্তু আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো, বুঝে নেবেন। চলে এসেছি বারোঘরিয়ায়। হুমায়রা আর ওর বাবা বসে বসে ভাপা পিঠা খাচ্ছে। এবার সাথে একদিন আমি ভাপা পিঠা বানিয়েছিলাম, এর মধ্যে আর বানানো হয়নি। যাই হোক, ওরা দুজনে মজা করে ভাপা পিঠা খাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। হুমায়রা বলতেছিল ও একা একাই খাবে, কিন্তু পিঠাগুলো অনেক গরম, ও একাই খেতে পারবে না, গরম লাগবে। ওর বাবা ঠান্ডা করে দিচ্ছিল আর ও বসে বসে খাচ্ছিল। শীতের সময় ভাপা পিঠা খেতে প্রায় সবাই পছন্দ করে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অনেকেই কিন্তু চলে এসেছে এখানে ভাপা পিঠা খাওয়ার জন্য। ওরা দুজনে বসে বসে খাচ্ছে, আমি যেহেতু এখানে খাবো না, বাসার জন্য কিছু নিয়ে নিল। এদিকে হুমায়রা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাসায়। হুমায়রা একটা পিঠা কিন্তু পুরোটাই খায়নি, অর্ধেক খেয়েই বলতেছে আর খাবে না। পিঠা খাওয়া শেষ করে কিছু মটর শাক, দুনিয়ার পাতা আর পাতাকপি নিয়ে আসলো। যেহেতু ব্যাগ নিয়ে আসেনি, সবকিছু পলিথিনে এখানেই ঝুলিয়ে দিল। বাসায় চলে এসেছি, বিছানায় বসে বসে ভাপা পিঠা খাচ্ছিলাম। পিঠা ঠান্ডা হয়ে গেছে, পিঠার টেস্টও একটু কমে গেছে।
যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।